রেলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাহুল গান্ধী। কি পোস্ট করেছেন না, তিনি পোস্ট করে জানিয়েছেন এবার আমার বিরুদ্ধে অভিযান চালাবে ইডি। এমনই দাবি করেছেন রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, এবং ইডিকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। প্রচার পেতেই পোস্ট করেছেন রাহুল। পাল্টা রাহুলকে নিশানা বিজেপির। কি হয়েছে গোটা পরিস্থিতি আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ঠিক কি হয়েছে? দেখো, রাহুল গান্ধী নিজে আজকে যখন সংসদে চলছে ঠিক সেই সময়তে সকালবেলা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেন, যেই পোস্টকে ঘিরে কার্যত উত্তাল দেশের রাজনীতি। আমাকে গ্রেপ্তার, আমার পিছনে ইডিকে লেলিয়ে দেওয়া হচ্ছে, বা আমাকে আমার বিরুদ্ধে ইডির আধিকারিকরা তদন্তে নামছে, এইরকম একটা সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেন। এবং পোস্ট করার পর স্বভাবতই দেশের বিরোধী দলনেতার এইরকম একটা বিস্ফোরক পোস্টে যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে সে কথা তো আর বলার অপেক্ষা রাখে না, এবং ইতিমধ্যেই সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে শুরু করেছে। তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন যে ইডির তদন্তকারী আধিকারিক মানে তাকে কে খবর দিল, এই প্রশ্নেও তিনি কিছুটা বলেছেন যে তাকে ইডির তদন্তকারী আধিকারিকরা বা কোনো এজেন্সি মারফত তিনি খবর পেয়েছেন, এবং তিনি ইডির অফিসারদের বা ইডির আধিকারিকদের চা খাওয়ার নেমন্তন্ন, চা বিস্কুট খাওয়ার নেমন্তন্ন জানিয়েছেন। কিন্তু এর মধ্যে একটা প্রশ্ন উঠছে, তিনি যখন জানলেন যে তার বিরুদ্ধে ইডির আধিকারিকরা তোমার হচ্ছে তদন্ত চালাতে পারেন বা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, হোয়াট এভার, তো সেই জায়গাতে তিনি আগ বাড়িয়ে কেন পোস্টটি করলেন? অর্থাৎ কোথাও একটা কি ইডির তদন্ত, দুটো হতে পারে। এক হচ্ছে ইডির তদন্ত তার বিরুদ্ধে হচ্ছে, সেটা তিনি যেভাবেই হোক কোনো না কোনো ভাবে জানতে পেরেছেন, এবং জানতে পেরে তিনি সেটাকে জানতে পেরে তিনি সেটাকে যে তদন্ত যে প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া আটকানোর জন্যই এই যে সোশ্যাল মিডিয়ায় ঝড় বা রাজনৈতিক মহলে একটা পাল্টা জনমত তৈরি করার জন্যই কি তিনি এই আগ বাড়িয়ে পোস্টটি করলেন? রাহুল গান্ধীর বিরুদ্ধে কি বিষয়ে ইডির আধিকারিকরা তদন্তে নামছেন সেই কথা কিন্তু কোথাও স্পষ্ট করে তিনি কার্যত উল্লেখ করেনি। কেন করেনি সেটা নিয়েও দেশের মানুষ তাকে ইডি হেনস্থা করবে, কিন্তু কি কারণে হেনস্থা করবে সেটাও কিন্তু সাধারণ মানুষ তো জানতে চাইতেই পারতো যে কোন মামলায়। এখন দেখা যায় তিনি যে স্বাধীনতা সংগ্রামীদের যে পেনশনের টাকা মারার যে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, গান্ধী পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেই মামলায় কি ন্যাশনাল হেরাল্ড মামলায় তো ইতিমধ্যেই সোনিয়া গান্ধী এবং গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিকবার, কিন্তু কখনোই তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। এই প্রশ্নে রাহুল গান্ধীরা বারবার তারা বলার চেষ্টা করেছেন যে তারা এই মামলাতে জড়িত নয়। কিন্তু এখানেও একটা প্রশ্ন থাকছে যে ন্যাশনাল হেরাল্ড মামলার যে ফান্ড ছিল, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের যে পেনশনের ফান্ড ছিল, সেই ফান্ড থেকে কিন্তু রাহুল গান্ধীদের যে নিজস্ব এনজিও, সেই এনজিওতে কিন্তু টাকা কিন্তু গিয়েছে, এবং সেটা কিন্তু এখন দিনের আলোর মতো পরিষ্কার। তবে টাকা যদি গিয়ে থাকে তাহলে সেই টাকা কার মানে শেষ পর্যন্ত কার পারমিশনে এবং কার নির্দেশে সেই টাকা গিয়েছিল। এখন হ্যাঁ, রাহুল গান্ধীরা বা প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধী তারা অনেক খ্যাতনামা ব্যক্তি, তারা তাদের যে সব অ্যাকাউন্ট সেটা তাদের পক্ষে মেনটেন করা সম্ভব নয়, এটা একেবারেই বাস্তবসম্মত রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর দাবি। কিন্তু যখন জানলো যে টাকাটা তাদের এই ন্যাশনাল হেরাল্ডের যে ফান্ড, সেই ফান্ড থেকে তাদের এনজিওর অ্যাকাউন্টে টাকা গিয়েছে, তাহলে কার নির্দেশে গিয়েছে এবং যে অ্যাকাউন্টেন্ট থাকবে তার বিরুদ্ধে কেন পাল্টা মামলার পথে গেল না রাহুল গান্ধীরা, এইখানে কিন্তু একটা কটমট রয়েছে। এখন সেই মামলাতেই রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করার জন্য নতুন ভাবে তৈরি হচ্ছে কিনা ইডি, সে বিষয়ে কোনো স্পষ্ট নয়। তবে ন্যাশনাল হেরাল্ড যে মামলা, সেই মামলার বেশ কয়েকটি কিন্তু যুক্তি রয়েছে। সেই যুক্তিতে কেন এখনো পর্যন্ত সেই যুক্তি রয়েছে, তবে ওই যে একটাই প্রশ্ন উঠছে যে টাকা কিন্তু গিয়েছে তাদের অ্যাকাউন্টে, মানে রাহুল গান্ধীদের যে এনজিও, সেই এনজিওর অ্যাকাউন্টে, সে কথা পরিষ্কার। তবে সেই টাকা যদি অনৈতিক ভাবে না যায় তাহলে সেইটাও তো তারা সবসময় সংসদে বলেন যে বিবৃতি দিতে হবে,
এই মামলায় তো তিনি ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছেন। তো সংসদের মধ্যে দাঁড়িয়েতে রাহুল গান্ধীরা কেন এখনো পর্যন্ত বিবৃতি দিল না যে এটা কোনো আমি সংসদে বলতে চাই যে এই যে আমাদের অ্যাকাউন্টে বা আমাদের যে এনজিওর অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে সেটা কোনো বেআইনি নয়। এই বিষয়ে কিন্তু তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কেন জোরালো বিবৃতি দিলেন না এখনো পর্যন্ত? সবকিছুতেই তো বিবৃতি দাবি করেন, নিজের বেলায় কেন বিবৃতি দেননি? পাল্টা একটা শ্বেতপত্র প্রকাশ করে তো বলতে পারতো এটা বেআইনি নয় এবং এই টাকা নেওয়ার অধিকার তাদের, মানে তাদের যে এনজিও সেই এনজিও রয়েছে, সেটাও তো তারা একবার পরিষ্কার করে বলতে পারতো শ্বেতপত্র প্রকাশ করে। সেটাও কিন্তু রাহুল গান্ধী কোনোদিনও করেননি। উল্টো দিকে যদি মানে এটা যদি আইনি বেআইনি হয় তাহলে ওই অ্যাকাউন্ট যার কার নির্দেশে এসেছিল বা যে অ্যাকাউন্টেন্ট একটা অ্যাকাউন্টেন্ট সেই অ্যাকাউন্টেন্টের সই, মানে তার যে অ্যাকাউন্টেন্ট সেই অ্যাকাউন্টেন্টের বিরুদ্ধে কেন তিনি এফআইআর করলেন না? এতগুলি প্রশ্ন কিন্তু এই মামলায় রয়েছে। ইডিও কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজছে। এখন যেহেতু বিরোধী দলনেতা তাকে যদি একবেলা যদি ডেকে জিজ্ঞাসাবাদ করে সেটা কিন্তু আমাদের দেশে পলিটিক্যালি একটা ইস্যু হয়। সেই পলিটিক্যালি ইস্যুটা কি এখন এই মুহূর্তে বিজেপির যা পরিস্থিতি, আমার মনে হয় না বিজেপি এটা নিতে চাইবে। রাহুলকে নতুন করে মাইলেজ দেওয়ার চেষ্টা করবে বিজেপি। অন্যদিকে এটাও হতে পারে যে রাহুল গান্ধী রাজনৈতিক মহলের একমত যে তিনি লাগাতার প্রচারে থাকতে চাইছেন, মানুষের মধ্যে থাকতে চাইছেন। তাই বিতর্কিত ইস্যুগুলিকে সামনে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে এটা একটা তার প্রচার বা আজকের সময় যখন ওয়েনার নিয়ে তিনি সেইভাবে সক্রিয়, প্রত্যেকটা দিন রাহুল গান্ধী মানেই সোশ্যাল মিডিয়ায় প্রচার, রাহুল গান্ধী মানেই এখন হচ্ছে ক্যামেরা, টেলিভিশনের ক্যামেরা তার মুখের আলোয়, সেই রকম একটা প্রচারের আলোয় পাওয়ার জন্য এইরকম নিতে পারেন। কিন্তু সত্যিই যদি ইডি আধিকারিকরা তার বিরুদ্ধে তদন্ত করতো তাহলে তো তিনি কে যে অমুক মামলায় আমাকে হ্যারাসমেন্ট করা হবে বলে আমি খবর পেয়েছি। জাস্ট একটা ওভারঅল তিনি বক্তৃতা দিয়েছেন বা তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, কিন্তু সেখানে কোন মামলাতে, সেইখানে তাকে তিনি অভিযুক্ত না তিনি সাক্ষী কেস, সেগুলো কিন্তু দেশের মানুষের কাছে এখনো অজানা। তাই রাহুল গান্ধীর এই যে সোশ্যাল মিডিয়ার পোস্ট, সেটা নিয়ে শাসক বিরোধী সব শিবিরেই জল্পনা রয়েছে যে কোন মামলাতে ইডি তাকে হ্যারাসমেন্ট করতে পারে, সেটা নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েছে। অন্যদিকে রাহুল গান্ধী ইডি এবং সিবিআই যখন হ্যারাসমেন্টের কথা বলছেন, ঠিক সেই সময়তে তার কিছু যুক্তি হয়তো আজকের যারা নতুন প্রজন্মের ভোটার তাদের কাছে কিছু যুক্তি হয়তো খুবই প্রাসঙ্গিক হচ্ছে, প্রাসঙ্গিক হওয়ার একটা প্রশ্ন মানে বিষয়ও রয়েছে। কিন্তু গতকাল আমরা দেখলাম যে একেবারেই কয়েকদিন আগেই তোমার হচ্ছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তিনি সবার আগে হচ্ছে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে কথা বলতে উঠেছেন। কিন্তু ইডি সিবিআইয়ের বিরুদ্ধে তার দলের ভিতরে যে মামলা, তার প্রয়াত মুলায়ম সিং যাদবের যে মামলা, সেই মামলা কি বিজেপি করেছিল? এটা কিন্তু একেবারেই ধ্রুব অসত্য। এটা না, সমস্ত মামলা হয়েছে কংগ্রেসের আমলে। এবং একটা সময় আমার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে যখন সারদা স্ক্যাম্প হয়েছিল, স্ক্যাম্প হওয়ার তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তখন মনমোহন সিংকে কটাক্ষ করে বলতেন যে আমি লালু প্রসাদ যাদব নই, আমি তোমার হচ্ছে মুলায়ম সিং যাদব নই, যে কংগ্রেস সিবিআই এবং ইডি দেখিয়ে আমাকে ইউপিএ 2 এর মধ্যে আবদ্ধ করে রাখবে। এই কথাটা আমি বলছি না, এই কথাটা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন ইউপিএ তে তখনও মনমোহন সিং এর সরকারের সঙ্গে তোমার ঘর করছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেল মিনিস্ট্রি সামলাতো হচ্ছে দীনেশ ত্রিবেদী। সেই সময় দীনেশ ত্রিবেদী একাধিকবার সংসদে দাঁড়িয়ে এই অভিযোগ বারবার করেছেন যে আমরা যে কোনো সময় কংগ্রেসের থেকে প্রত্যাহার করতে পারি, কি না পেট্রোপণ্য এবং গ্যাসের মূল্য বৃদ্ধিতে আমরা যে কোনো সময় প্রত্যাহার করতে পারি, এবং আমাদের কোনো সিবিআই এবং ইডির মামলা নেই যে মুলায়ম সিং বা লালু প্রসাদ যাদবের মতো আমাদের আটকে রাখা যাবে। অন্যদিকে আজকে সেই মুলায়ম, সেক্ষেত্রে নীল আমরা কি বলতে পারি মোটামুটি এই যে শুধুমাত্র প্রচারের আলোতে থাকার জন্যই রাহুল গান্ধী এই স্টান্ট হতে পারে? দেখো, প্রচারের আলোয় কিনা সেটা রাহুল গান্ধী নিজে জানে, কিন্তু রাহুল গান্ধী যে সিবিআই এবং ইডির কথা বলছেন, সেই সিবিআই ইডির কাছে উনি সংসদে বিবৃতি দিন যে অখিলেশ যাদবের বাবা প্রয়াত উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার,
কার আমলে এই সিবিআই ইডির মামলা হয়েছিল এবং এখনো পর্যন্ত সেই মামলা তদন্ত কি চলছে সেটা তিনি নিজে সংসদে বিবৃতি দিক। লালু প্রসাদ যাদব বর্তমানে প্যারোলে মুক্তি, তিনি কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন সিবিআই এবং ইডির হাতে। সেটা কোন মামলাতে? সেটা কি বিজেপির আমলে ওই মামলাগুলি হয়েছিল? বিবৃতি দিক রাহুল গান্ধী, না কংগ্রেসের আমলে মামলা হয়েছিল? অন্যান্য দিকে যে একাধিক যে মামলা, সেই মামলাগুলি কার আমলে হয়েছিল এবং সিবিআই এবং ইডি যে তদন্ত করছে সেই তদন্ত। অন্যদিকে তোমায় আমি যদি বলি যে বাংলায় যদি তুমি বলো যে চিটফান্ড কেলেঙ্কারির মামলা 42টি মামলা রয়েছে, একটি মামলাও কিন্তু বিজেপির আমলে না। প্রত্যেকটি মামলাই হয়েছে তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল এবং প্রত্যেকটি মামলাই তখন কংগ্রেসের সাংসদরা তখন দাবি করেছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলাগুলি শেষ পর্যন্ত হয়েছিল মনমোহন সিং এর আমলে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কেন্দ্রীয় চিদম্বরম। তাহলে রাহুল গান্ধীকে তো বিবৃতি দিতে হবে যে সংসদের ভিতরে যে কোন কোন মামলাতে বিরোধীদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, সেই মামলাগুলো কত সালে শুরু এবং সেই মামলাগুলো সাল উল্লেখ করলেই অবশ্য বোঝা যাবে যে মামলাগুলো কত সালে শুরু, কার আমলে হয়েছিল। এইভাবে সিবিআই এবং ইডির যে সিবিআই এবং ইডি এরা দুই এজেন্সি, কিছু বায়াসনেস তাদের মধ্যে রয়েছে, এটা আমি বলছি না, স্বয়ং সুপ্রিম কোর্ট বলেছে। এবং বিভিন্নভাবে তারা মামলার তদন্ত শেষ করতে পারছে না। এটা নিয়ে প্রশ্ন হতেই পারে, সেটা নিয়ে বরঞ্চ রাহুল গান্ধীর যুব সমাজ, যদি উনি সত্যি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চায়, উনি বরঞ্চ সংসদে দাঁড়িয়ে বলুক যে সিবিআই এবং ইডি কে বিচার বিভাগীয় তদন্তের বিচার বিভাগীয় যে তদন্ত বা তোমার হচ্ছে সুপ্রিম কোর্টের আন্ডারে যে তদন্তগুলো হচ্ছে সেগুলো কেন 2 বছর 3 বছর 4 বছরে শেষ করা যাচ্ছে না, সেইগুলো নিয়ে বরঞ্চ প্রশ্ন তুলুক। কর্মী স্বল্পতা না পলিটিক্যাল গেম, না এটা নিয়েও বিজেপি পাল্টা পলিটিক্যাল ইস্যু তোলার চেষ্টা করছে। ধন্যবাদ নীল। আমাদের সঙ্গে এতক্ষণ ছিল আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং যে পোস্ট রাহুল গান্ধী করেছেন তা নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা হচ্ছে এবং একধারে যেমন প্রশ্ন আসছে তেমন নানান জল্পনা আসছে যে আদতে কি সেইভাবে কোনো সত্যতা রয়েছে নাকি শুধুমাত্র একটি প্রচারের আলোয় থাকার জন্য একটি স্টান্ট, কিংবা সত্যি যদি সেরকম হয়ে থাকে সেক্ষেত্রে রাহুল গান্ধী এই খবর জানলো কি করে, কাদের কাছ থেকে জানলো। সবদিকে আমাদের নজর থাকবে। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।